আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আপনারা কোন ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন এবং কোন ঠিকানায় আপনারা ব্যাংক ড্রপ বা চালান করবেন এবং এখানে আপনারা কি পাশে কোন পদে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এবং আপনারা এক জেলা থেকে আরেক জেলায় আবেদন করতে পারবেন কিনা, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে। তো এই সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আবেদনের A to Z বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনাদেরকে প্রথমেই বলে দিই যে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চান, আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের PDF ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারেন। তো আপনারা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই সাজেশনটা কিন্তু আপনারা সাথে সাথেই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, যেহেতু এটি একটি PDF ফাইল। তো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে এখানে আপনারা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। তো এই ফর্মটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড দিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন, বা এটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, আমরা সেখানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমেই বলি যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এই ফর্মটি হাতে লিখে পূরণ করব নাকি কম্পিউটারের মাধ্যমে পূরণ করব। তো আমি বলবো যে এই ফর্মটি আপনারা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিয়ে এনে অবশ্যই হাতে লিখে পূরণ করবেন। হাতে লিখে পূরণ করাটাই উত্তম হবে বলে আমি মনে করি। তো আপনারা যদিও কম্পিউটারে পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ফর্মটি কম্পিউটারে পূরণ করলেও আপনারা সব নিচে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর স্বাক্ষর, এখানে কিন্তু আপনারা অবশ্যই নিজে হাতে স্বাক্ষর দেবেন। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে, পোস্ট অফিস ছাড়া অন্য কোনো মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন না। তো চলুন এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম, এবং এখানে বরাবরের নিচে আপনারা এখানে কোন ঠিকানাটি লিখবেন। তো এখানে আপনারা যে ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন সেই ঠিকানাটি মূলত এখানে লিখতে হবে। তো আপনারা এই ঠিকানাটি কিভাবে খুঁজে পাবেন যে আপনারা কোন পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন, এটা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে সেনাবাহিনীর বেসামরিক পদের সার্কুলারের যে ফুল PDFটা রয়েছে এটি অবশ্যই ডাউনলোড দিয়ে নিতে হবে। তো এটি আপনারা এই PDFটি আপনাদের কাছে যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন, আমরা সেখানে দিয়ে নেব, আপনারা চাইলে ডাউনলোড দিয়ে নেবেন। তো সেটি বোঝার জন্য আমরা ধরি যে সাপোজ আপনি যে এখানে 16 নম্বর পদ দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন। তো আপনারা যদি নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী সবকিছু দেওয়া রয়েছে। এখানে আপনারা আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেওয়া রয়েছে। এখানে কমান্ড্যান্ট সিগন্যাল বেস ওয়ার্কশপ, ঢাকা, সেনানিবাস, ঢাকা 1206। নিরাপত্তা প্রহরীতে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে মূলত এই ঠিকানাতে আবেদন করতে হবে। এখানে কিন্তু আরও পদ রয়েছে। আরেকটি কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি পাশে কোন পদে আবেদন করবেন এটা কিভাবে বুঝবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের পাশেই কিন্তু দেওয়া রয়েছে যে এখানে একজন নেওয়া হবে, এবং এখানে আপনারা কি পাশে আবেদন করতে পারবেন সেটিও কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের যে পদে আপনারা আবেদন করতে ইচ্ছুক সে পদটি আপনারা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন যেমন 28 নম্বরে রয়েছে বার্তাবাহক। তো আমি যদি ধরে নিই যে আপনি বার্তাবাহক পদে আবেদন করবেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে বার্তাবাহকে একজন নেবে, এবং এখানে আপনারা কিন্তু 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং আপনি কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন সেটি হচ্ছে যে কমান্ড্যান্ট BMA, ভাটিয়ারি, চট্টগ্রাম, পোস্ট কোড 4315। এই ঠিকানায় মূলত আপনাদেরকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে যদি বার্তাবাহকে আবেদন করতে চান, এবং এখানে শিক্ষাগত কি যোগ্যতা লাগবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো বুঝতে হলে অবশ্যই আপনারা সে ফুল PDFটি ডাউনলোড দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 5ম শ্রেণী পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মীতে। তো এখানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে, আপনারা এই ফুল PDFটি দেখে নেবেন।
তো চলুন সেই আবেদন ফর্মে আমরা ফিরে যাই। তো আপনাদের সেই ঠিকানাটি এখানে লেখার পরে আপনাদের প্রথমে লিখতে হবে যে 1 নম্বরে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো আমরা এখানে আপনাদেরকে বোঝানোর সাথে একটা ডেমো আকারে ফর্ম পূরণ করে রেখেছি। তো এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে পদে আবেদন করবেন সে পদের নাম লিখবেন এবং এখানে আপনাদের 2 নম্বরে বিজ্ঞপ্তি নম্বর। তো আপনি যে পদে আবেদন করেন না কেন এখানে এই বিজ্ঞপ্তির নাম্বারটি আপনাদেরকে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ISPR সেনা 486, এই বিজ্ঞপ্তির নাম্বারটি মূলত আপনাদেরকে লিখতে হবে এবং এখানে কোন তারিখ লিখবেন, এখানে হচ্ছে যে আপনাদের যে তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সে তারিখটি এখানে লিখতে হবে। তো এখানে আপনারা এই তারিখটি লিখে দেবেন 24 তারিখ 6 মাস 2026 সাল, এই তারিখটি লিখবেন এবং তারপরে 3 নম্বরে আপনাদের প্রার্থীর নাম এখানে অবশ্যই প্রথমে বাংলায় লিখবেন আপনার নাম এবং ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার নাম লিখবেন দ্বিতীয়তে, এবং আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি অবশ্যই এই ঘরগুলোর শেষ থেকে লিখবেন, কারণ এখানে কিন্তু লেখার নিয়ম হচ্ছে যে শেষ থেকে এবং প্রথমের ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো আপনাদের যদি দুটি থাকে দুই নাম্বারই লিখে দেবেন, অথবা যদি যে কোনো একটা থাকে যে কোনো একটা লিখে দেবেন, সমস্যা নেই। তো তারপরে আপনাদের জন্ম তারিখ, তো আপনাদের জন্ম তারিখ এখানে লিখে দেবেন, দিন মাস বছর এবং আপনাদের জন্মস্থান। তো আপনাদের জন্মস্থান কোন জেলা সেটি এখানে লিখে দেবেন এবং 7 নম্বরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ আপনাদের জন্মসাল অনুযায়ী 24 তারিখ 6 মাস 2026 সাল এই তারিখে আপনাদের কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটি এখানে লিখে দেবেন। তো আপনারা যদি আপনাদের জন্মসাল অনুযায়ী আপনাদের বয়সটি বের করতে না পারেন, আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখে দিয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো তারপরে 8 নম্বরে এখানে মাতার নাম, আপনারা মাতার নাম লিখে দেবেন, বাংলায় লিখবেন। তারপরে পিতার নাম এবং 10 নম্বরে এখানে আপনাদের ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখতে হবে। তো বর্তমান ঠিকানা বলতে আপনি বর্তমানে যে জায়গাতে থাকেন বা যে জায়গাতে বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে লিখবেন এবং স্থায়ী ঠিকানা বলতে আপনাদের জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড অনুযায়ী আপনাদের এই ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের যে স্থায়ী ঠিকানা আইডি কার্ড এবং বা জন্ম নিবন্ধন অনুযায়ী যে ঠিকানাটি হবে সেটি এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাসা ও সড়ক নাম বা নাম্বার। তো এখানে আপনাদের বাসা বা সড়ক নাম্বার বা নাম যদি না থেকে থাকে তাহলে এখানে আপনারা আপনাদের এলাকার নামটি লিখে দেবেন এবং গ্রামের নাম লিখবেন, তারপরে ইউনিয়নের নাম, তারপরে ডাকঘর, তারপরে পোস্ট কোড, তারপরে উপজেলা এবং তারপরে জেলা। তো আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা দুটিতেই একই ঠিকানা আপনারা লিখে দেবেন। এবং 11 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য যে আপনাদের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনাদের ইমেল যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। তারপরে 12 নম্বরে জাতীয়তা, এখানে অবশ্যই আপনারা বাংলাদেশি লিখবেন এবং 13 নম্বরে জেন্ডার, অর্থাৎ এখানে আপনি ছেলে হলে ছেলে লিখবেন এবং মেয়ে হলে মেয়ে লিখবেন। তারপরে আপনাদের ধর্ম, আপনাদের যে ধর্ম সেটি লিখে দেবেন। তারপরে আপনাদের পেশা, আপনি যদি চাকরি করেন চাকরি লিখবেন, ছাত্র হলে ছাত্র লিখবেন, অথবা যদি বেকার হন তাহলে বেকার লিখে দেবেন। তারপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আপনাদের পরীক্ষার নাম, অর্থাৎ এখানে আপনি কি পাস করেছেন, অষ্টম শ্রেণী বা এসএসসি বা এইচএসসি যেটি পাস করেন না কেন এটি এখানে লিখবেন। তারপরে বিষয়, আপনি যদি সায়েন্স আর্টস বা কমার্স যে বিষয় থেকে পাস করেন না কেন সেটি এখানে লিখবেন। তারপরে আপনাদের যে স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটি এখানে লিখবেন। তারপরে আপনারা কোন সালে পাস করেছেন সেটি এপাশে লিখে দেবেন। তারপরে আপনাদের বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন বা আপনি কোন বোর্ডের আন্ডারে সেটি এখানে লিখবেন। তারপরে আপনাদের জিপিএ বা পয়েন্ট, আপনাদের কত পয়েন্ট সেটি এখানে লিখবেন। তারপরে 17 নম্বরে এখানে আপনাদের অতিরিক্ত যোগ্যতা, তো এখানে আপনাদের যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থাকে, সার্টিফিকেট থাকে সেটি এখানে লিখে দেবেন। তারপরে অভিজ্ঞতার বিবরণ, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটি এখানে লিখে দেবেন। তো এখানে আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে এখানে আপনাদের সেই কোটার উপরে টিক দিবেন। তারপরে 20 নম্বরে এখানে চালান বা ব্যাংক ড্রপ, তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চালান বা ব্যাংক ড্রপ করতে হবে 200 টাকা। তো আপনি এই ব্যাংক ড্রপটি কিন্তু যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে এই ব্যাংক ড্রপটি বা চালান করতে পারেন। আপনি সোনালী, রূপালী, অগ্রণী যে কোনো ব্যাংক থেকে কিন্তু এই ব্যাংক ড্রপ বা চালান করতে পারবেন। তো এখানে আপনাদের যে ব্যাংক ড্রপ বা চালান নাম্বার সেটি এখানে লিখে দেবেন এবং আপনি কোন ঠিকানায় ব্যাংক ড্রপ করবেন সেটি কিন্তু যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি প্রেরণ করছেন সেই ঠিকানায় মূলত আপনাদেরকে ব্যাংক ড্রপ বা চালান করতে হবে।
এবং আপনাদের যে ব্যাংক ড্রপের তারিখ সেটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনাদের ব্যাংক ও শাখার নাম অর্থাৎ আপনি কোন ব্যাংক এবং কোন শাখা থেকে আপনি ব্যাংক ড্রপ বা চালান করেছেন সেটি এখানে লিখে দেবেন। 21 নম্বরে এখানে আপনি বিভাগীয় প্রার্থী কিনা হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিতে হবে। তো আপনি যদি অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো পদে চাকরি করে থাকেন সেটি এখানে চাকরি করে থাকলে হ্যাঁ দিবেন, যদি চাকরি করে না থাকেন না দিবেন, বা এখানে যদি আপনি টিক চিহ্ন না দেন তাও কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। তো তারপরে তারিখ, তো এখানে আপনি যে তারিখে আবেদনপত্রটি প্রেরণ করবেন সে তারিখটি সব নিচে এখানে লিখে দেবেন, তারিখ, মাস এবং বছর। তো তারপরে এখানে প্রার্থীর স্বাক্ষর। তো আপনি এই আবেদনপত্রটি হাতেই পূরণ করেন বা কম্পিউটারেই পূরণ করেন, এখানে আপনাদের প্রার্থীর স্বাক্ষর অবশ্যই আপনাকে নিজে হাতে দিতে হবে। তো এই ফর্মটি পূরণ করার পরে এই ফর্মের সঙ্গে আপনারা কি কি কাগজপত্র দিয়ে দিবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে আপনি যে আবেদন ফর্মটি পূরণ করলেন সেই আবেদন ফর্ম, তো আরেকটু কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে আপনারা এখানে অবশ্যই আপনাদের 4 কপি ছবি, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এখানে লাগিয়ে দেবেন। 2 নম্বরে 200 টাকার পে অর্ডার বা চালান কপি, অর্থাৎ আপনি যে ব্যাংক ড্রপ করেছেন 200 টাকার বা চালান করেছেন সেই চালান কপিটি এখানে সংযুক্ত করে দেবেন। 3 নম্বরে আপনাদের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এখানে যুক্ত করে দেবেন। 4 নম্বরে আপনাদের 4 কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করে দেবেন এবং 5 নম্বরে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থেকে থাকে তাহলে সংযুক্ত করে দেবেন। তারপরে নাগরিক সনদপত্র এবং 7 নম্বরে চারিত্রিক সনদপত্র এবং 8 নম্বরে অবশ্যই ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং সেই ফেরত খামে 10 টাকার টিকিট আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। তো ফেরত খাম বলতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মূল খাম, অর্থাৎ আপনারা যে খামের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র ঢুকিয়ে পাঠাবেন সেটি হচ্ছে যে মূল খাম, অর্থাৎ এই খামটি লেখার নিয়ম কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, এভাবেই লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু খামের উপরে পদের নাম লিখবেন, আপনারা যে পদে আবেদন করবেন এবং আপনাদের নিজ জেলা লিখে দেবেন এবং আপনার যে ঠিকানা সেটি এখানে লিখবেন প্রেরক, এবং আপনি যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন অর্থাৎ প্রাপক সেই ঠিকানা এখানে লিখবেন এবং এই খামের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র ঢুকিয়ে দিবেন। আপনাদের সেই সমস্ত কাগজপত্রের সঙ্গে আরেকটা এক্সট্রা খাম অর্থাৎ ফেরত খাম কিন্তু সংযুক্ত করতে হয়। সেই এক্সট্রা খামে বা ফেরত খামে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি তারা আপনাদেরকে পাঠাবে এবং আপনাদের সেই ফেরত খামে ঠিকানা কিভাবে লিখবেন সেটি হচ্ছে যে অবশ্যই এভাবেই লিখবেন যে পদের নাম এবং নিজ জেলা এবং আপনাদের ফেরত খামে আপনি প্রাপক হিসেবে আপনার ঠিকানা লিখবেন, অর্থাৎ তারা আপনার কাছে যে পাঠাবে তখন কিন্তু আপনি প্রাপক হবেন। তো অবশ্যই প্রাপকে তখন আপনি আপনার ঠিকানা লিখবেন, যেহেতু তারা তখন আপনার কাছে পাঠাবে সেক্ষেত্রে আপনি প্রাপক হবেন। তো প্রাপকে এখানে আপনার ঠিকানাটি লিখে দেবেন এবং যারা প্রেরক তো এখানে কিছু লেখার দরকার নাই, এই পাশটা ফাঁকা রাখবেন, তারাই কিন্তু এখানে লিখে দেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এই সমস্ত আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে এই সমস্ত কাগজপত্রের সবগুলো কাগজপত্রের সত্যায়িত করে আপনারা পাঠাবেন। এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কি না, তো অবশ্যই কিন্তু এখানে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোর পরীক্ষা কিন্তু সমস্ত পদের পরীক্ষা কিন্তু একদিনে হবে না, আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে। তারপরে আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আপনারা এক জেলা থেকে আরেক জেলায় আবেদন করতে পারবেন কি না, তো আপনারা অবশ্যই কিন্তু এক জেলা থেকে অর্থাৎ আপনারা আপনার জেলার ক্যান্টনমেন্ট বাদে আপনি বাংলাদেশের যে কোনো জেলার ক্যান্টনমেন্টেই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ সেই সার্কুলারের যে ঠিকানাগুলো বা যে ক্যান্টনমেন্টের ঠিকানাগুলো দেওয়া রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ক্যান্টনমেন্টের অনুকূলে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেব।